আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধ শেষের পথে আছে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে ঘিরে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, চীন বা অন্য কোনো দেশ এখন আর ইরান থেকে তেল আমদানির সুযোগ পাবে না। এদিকে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের বৈঠকের পরেও বৈরুতে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। চলমান পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সোমবার আবারও ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির খুব কাছাকাছি আছে। আমার মনে হয় যুদ্ধটি প্রায় শেষের দিকে। আমি চাই ইরান একটি চুক্তিতে আসুক। সম্ভবত পাকিস্তানে আবারও আমাদের দেখা হতে পারে। যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের আশাবাদ দেখা গেলেও বিপরীত অবস্থান হরমুজ প্রণালী নিয়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের উপর আরোপিত নৌ অবরোধ এখনো পুরোপুরি কার্যকর আছে। কোনো দেশের জাহাজই ইরানের বন্দরে প্রবেশ বা বের হতে পারছে না। মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, চীন বা অন্য কোনো দেশ এখন আর ইরান থেকে তেল আমদানির সুযোগ পাবে না। এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনায় বসে লেবানন ও ইসরায়েল। 1993 সালের পর দুই দেশের মধ্যে এটি প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত সময় ও স্থানে পরবর্তী বৈঠকে বসতে সম্মত হয় দুই দেশ। তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেও রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। চলমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি জানায়, যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়বে। বিশেষ করে তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $110 ছাড়িয়ে যেতে পারে, যা নিম্ন আয়ের দেশগুলোর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। ইমতিয়াজ আহমেদ, RTV। রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের অস্বাভাবিক সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সরবরাহ ব্যবস্থার উপর চাপ বেড়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে ফুয়েল পাস চালুর উদ্যোগ নিলেও সার্ভার জটিলতার কারণে এখনও তা চালু হয়নি। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও এলাকায় অবস্থিত ট্রাস্ট তেলের পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, তেল পাম্পগুলোতে সরবরাহ বেড়েছে কিনা জানাবেন, সেই সাথে তেল নিতে আসা গ্রাহকরা কি বলছেন? যেমনটি বলছিলেন সাদিয়া, যে আসলে এই ট্রাস্ট ফিলিং স্টেশনে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু দীর্ঘ লাইন চলছে এবং সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু রাত থেকে কিন্তু অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে অনেকে তেল পাচ্ছেন, অনেকে তেল পাচ্ছেন না। পাশাপাশি এই ফুয়েল যেই কার্ড, সেই ফুয়েল কার্ডের কথা যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, অনেকেই কিন্তু আসলে ফুয়েল কার্ডের মাধ্যমে টাকা নিচ্ছে, পে করছেন। আবার অনেকেই কিন্তু আসলে এই সার্ভার জটিলতার কারণে কিন্তু আসলে এই যেই ফুয়েল, সেই ফুয়েল কিন্তু পাচ্ছে না। যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আসলে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই কিন্তু আসলে তাদের যে তেল, সেই তেল নিয়ে কিন্তু জটিলতা রয়েছে। এবং যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এই যেই ট্রাস্ট ফিলিং স্টেশনের যে লাইন, সেই লাইন কিন্তু মহাখালী পর্যন্ত পেরিয়ে গিয়েছে, এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং যাত্রীরা এবং যারা ড্রাইভার আছেন তারা কিন্তু একটি কথা বারবারই বলছেন যে এই যে দুর্ভোগ, এই যে ভোগান্তি, সেই ভোগান্তি যেন
দ্রুত সময়ের মধ্যে নির্মূল করা যায় সেদিকে যেন আসলে পদক্ষেপ নেন, এমন কথাও কিন্তু তারা বলছেন। যদি একজন বাইকারের সাথে আমরা কথা বলার চেষ্টা করি যে আসলে আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং তেল পাচ্ছেন কিনা? রাতের 11টা থেকে। তেল পাচ্ছেন কিনা? হ্যাঁ, তেল পাচ্ছি, কিন্তু রাতের 11টা থেকে সিরিয়াল অনেক বেশি, এই কারণে এটাই সমস্যা। যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই সাদিয়া, যে আসলে এই যেই পাম্পের লাইন, সেই লাইন কিন্তু দীর্ঘ লাইন হয়ে গিয়েছে এই মুহূর্তে, এবং সার্বিক পরিস্থিতি এই মুহূর্তের যে অনেকে তেল পাচ্ছেন, আবার অনেকে বিভিন্ন স্টেশন ঘুরেও কিন্তু আসলে তেল পাচ্ছে না। বেশ কয়েকটি স্টেশনেও কিন্তু ঘুরে আসার গল্প কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনতে পেয়েছি। তো সর্বশেষ যদি একটু জানাতে চাই যে আসলে এই ট্রাস্ট ফিলিং স্টেশনের যেই সবশেষ পরিস্থিতি, যে তেল তারা দিচ্ছেন এবং অনেক জায়গায় আসলে তবে কিছুটা সীমিত আকারে দিচ্ছেন বলেও আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ পরিস্থিতি এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 8টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 176 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত 29 দিনে হামে মোট 31টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 164 শিশুর। বরগুনায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইরা মনি নামে 1 মাসের শিশুর মৃত্যু হয়। শিশুটি বরগুনার আমতলী উপজেলার ইমরান হোসেনের মেয়ে। গত 24 ঘন্টায় জেলায় আরও 22 জন হামে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত 247 জন শিশু জেলার হাসপাতালে ভর্তি হয়েছে। ওর কি অবস্থা এখন আপা? হামের সংক্রমণের রেড জোন বরগুনার সদর উপজেলা। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, হাম সংক্রমণের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। বরগুনায় গত 24 ঘন্টায় আরও 22 জন শিশু হামে আক্রান্ত হয়েছে, এবং আপনি ইতিমধ্যে জেনেছেন যে গতকালকের বরগুনায় কিন্তু হামে আক্রান্ত হয়ে 7 মাসের একটা শিশু ইরামণি, যিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন। এ পর্যন্ত বরগুনার 6 জন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং প্রতিদিনই কিন্তু হামের আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, এবং এ পর্যন্ত 247 জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা নিশ্চিত হয়েছেন যে বরগুনায় 38 জন শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে, আর বাকিরা নমুনা নিয়ে এখানে ভর্তি হচ্ছে। তো প্রতিদিনই কিন্তু শিশু ওয়ার্ডে, সাধারণ শিশু ওয়ার্ডে রোগীরা ভর্তি হচ্ছে, কেউ নিউমোনিয়া নিয়ে, কেউ জ্বর নিয়ে, কেউ ডায়রিয়া নিয়ে। তাদের মধ্য থেকেই আবার পরীক্ষা নিরীক্ষার পর দেখা যাচ্ছে যে তারা হামে আক্রান্ত, তখন তাদেরকে হাম ওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। বরগুনার স্বাস্থ্য বিভাগও উদ্বিগ্ন যে প্রতিদিনই গড়ে 20 জনের উপরে শিশু কিন্তু আক্রান্ত হচ্ছে, এবং এই অবস্থা চলতে থাকলে একসময় বরগুনা হাসপাতালে আসলে হামের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না, কারণ এটা চিকিৎসকদের বাইরে চলে যাবে, অর্থাৎ তারা চিকিৎসা দিতে গিয়ে যে সেই পরিমাণ ডাক্তার বা নার্স বরগুনা হাসপাতালে কিন্তু নেই। যদিও এটা 250 শয্যার হাসপাতাল, এখানে 100 শয্যার হাসপাতালের যে ডাক্তার নার্স রয়েছে তা দিয়ে কিন্তু এই 250 শয্যা পরিচালিত হচ্ছে, এবং এখানে 250 রোগী থাকার কথা থাকলেও প্রতিদিন কিন্তু 500-র মতো রোগী এই হাসপাতালে আসছে। সেই সাথে কয়েক হাজার এই রোগীদের স্বজনরা হাসপাতালে আসছে। যদিও
এই গত 2-3 দিন ধরে একটু কন্ট্রোল করা হয়েছে। হাম ওয়ার্ডে এখন যে কেউ আসলেই ঢুকতে পারছে না এবং মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম তারা প্রতিদিন 10 জন করে এখানে স্বেচ্ছাসেবক তারা নিয়োগ করেছে, যারা 2 শিফটে এখানে কাজ করছে, সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত। এবং তারা হাম ওয়ার্ডের সামনেও তাদের 2 জন স্বেচ্ছাসেবক রয়েছে, একই সাথে এখানে আনসাররা রয়েছে, হাসপাতালের স্টাফরা রয়েছে। তারা চেষ্টা করছেন যে যাতে করে স্বজনরা অহেতুক এই হাম ওয়ার্ডে না ঢোকে, কারণ হাম ওয়ার্ডে ঢুকলেই ডাক্তাররা বলেছেন যে এখান থেকে তারা হামের জীবাণু নিয়ে বাইরে যাচ্ছেন এবং সেখান থেকে আবার হাম ছড়িয়ে পড়ছে। যে কারণে তারা এই স্বাস্থ্যবিধি মানার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তবে রোগীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা কিন্তু ঔষধ সংকটে ভুগছে, কারণ হাসপাতালে তেমন কোনো ঔষধ নেই, সব ধরনের ঔষধই তাদের কিনতে হচ্ছে। তো সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে সরকারের পক্ষ থেকে হামের চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ দিয়ে এখানে ঔষধ সরবরাহ করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আইসিইউ, এনআইসিইউ চিকিৎসা সবই হয় ফোন কলে। 10 শয্যার একটি আইসিইউ ইউনিটের চিকিৎসা নিশ্চিত করেন একজন মেডিকেল অফিসার। বিকেলে আসেন প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। রাজধানীর উত্তরা থেকে পুরান ঢাকার বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল ঘুরে পাওয়া গেছে একই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পূর্ণাঙ্গ হাসপাতালের বিশেষ বিভাগের জন্য থাকতে হয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চিকিৎসা সেবার মান নিয়ে রনি মজুমদারকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে 4র্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। রাজধানীর মিডফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতাল। এনআইসিইউরে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার, নার্স সবাই এক বেডে। ফাঁকা পিআইসিইউ ইউনিট সহ অন্যান্য রোগীদের সেবা। হাসপাতালটির এনআইসিইউ ও পিআইসিইউর চিকিৎসা দিচ্ছেন একজন মাত্র মেডিকেল অফিসার। জানালেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ফোন কলেই দেওয়া হচ্ছে উন্নত সেবা। যে একটা বাচ্চা স্পেশালিস্ট তো কখনই কোনো হসপিটালই দেখবে না যে স্পেশালিস্ট দৌড়ে চলে আসবে। ওইটা আমাদের মতো জুনিয়র ডক্টরদের আমাদের ম্যানেজ করতে হয়। এমন ওভারফোনে অবশ্যই যেরকম একটা বাচ্চা একটু আগে সিচুয়েশন ড্রপ করছিল, আমি তাকে আমবু করে এখন রিসাসিটেট করে স্টেবল করছি। এখন ফার্দার স্যারকে জানাবো, স্যার এই কন্ডিশন, ফার্দার কোনো টেস্ট যাবে কি না। স্যার উনি আমাকে অর্ডার করবে, আমি ওই অনুযায়ী কাজ করব। আইসিইউতেও একই অবস্থা। আইসিইউ রেগুলার যে মেডিকেল অফিসার হিসেবে যেই সার্ভিসগুলো আমাদের দেওয়া, সেগুলো আমরা দিচ্ছি। আমাদের প্রফেসর বা কনসালটেন্ট যারা আছেন তারা যে এইরকম অর্ডার দেন বা করেন, সেইগুলো আমরা ফলো করি। আমাদের বিশেষজ্ঞ ডক্টর হলেন ডক্টর মোহাম্মদ মহসিন স্যার। উনি আমাদের মিডফোর্ডের ডিপার্টমেন্টাল হেড, আইসিইউ ডিপার্টমেন্টের। যখন সময় হয় স্যার নিজে একটা করে তখন আসেন। একই অবস্থা প্যাথোলজিতেও। ফোন কলে প্যাথোলজিস্টকে পয়েন্ট জানানোর মাধ্যমে রিপোর্ট করেন টেকনিশিয়ান। বেশিরভাগ রিপোর্টই সারি না আমরা, বেশিরভাগ রিপোর্টই 2টার পরে সারি। দেন কিছু রিপোর্ট যদি আর্জেন্ট লাগে পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে, দেন আমাদের ওভার ফোনে জিজ্ঞেস করে, তখন আমরা শুধু অনলি পয়েন্টটা জানাই দিই। স্যার সরকারি চাকরি করে ম্যাক্সিমাম, ওনার অফিস টাইম করার পরে দেন অফিস 2টার পর থেকে ওনারা আমাদের সময়টা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এভাবে পরিচালনা করার কোনো সুযোগ নেই। একজন বিশেষজ্ঞ ছাড়া আমরা ক্রিটিক্যাল কেয়ার, কিন্তু এটা খুবই বিশেষায়িত একটা চিকিৎসা পদ্ধতি। শুধুমাত্র একজন এমবিবিএস চিকিৎসক তার পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়। তবে একটা পূর্ণাঙ্গ হাসপাতালে অবশ্যই যেখানে জরুরি রোগীর চিকিৎসা করা হয়, সেখানে সার্বক্ষণিকভাবে রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে থাকতে হবে। আইসিইউতে ভর্তি এসব রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কি শুধু বিকেলেই দরকার হয়? আর তাদের শারীরিক অবস্থার অবনতিও কি শুধু বিকেলেই ঘটে? উন্নত চিকিৎসা সেবার এমন দৃশ্য দেখে এমন প্রশ্ন সামনে আসে। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। চাঁদপুরের হাইমচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি খেলার মাঠ। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
একদিন আগে যেখানে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল, পরদিন নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেই মাঠ। হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি। এ ঘটনায় এমবি মিম এন্টারপ্রাইজ নামে একটি বাল্ক হেড এবং মা বাবার দোয়া নামে একটি আনলোডিং জাহাজ জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে 5 জনকে। ফসলি জমি রক্ষায় স্টকে থাকা ব্লক ব্যবহার করে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির এই নেতা। গতকাল সন্ধ্যাও তারা সেই মাঠে ফুটবল খেলছে। এই মাঠটি রাতের অন্ধকারে বালু খেকরা কাটিং মেশিন দিয়ে কেটে নিয়ে গেছে। এই কেটে নিয়ে যাওয়ার পর এখন ভয়ঙ্কর ভাঙনের সৃষ্টি হয়েছে। যারা এই বালু কাটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার প্রার্থনা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার কাছে মনে হয়েছে এইখানে যারা অপরাধী আছে তাদের এখানে অবশ্যই একটা শাস্তি পাওয়া প্রয়োজন। আমি পানি উন্নয়ন বোর্ডকে, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে যারা প্রতিনিধি আছে তাদেরকে আমি বলেছি এবং পরামর্শ দিয়েছি সংশ্লিষ্ট থানায় যাতে ওরা নিয়মিত মামলা দায়ের করে। যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের এক্সের মহাদের সাথে আমি যোগাযোগ করে এখানে আপাতত প্রাথমিকভাবে আমাদের কিছু ব্লক ফালানো হচ্ছে, যাতে এই যে ভাঙনটা হয়েছে সেটা যাতে আর বৃদ্ধি না পায়। অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে সরকারি নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল ও পাড় দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। শিল্পনির্ভর অঞ্চলটির আবাসিক এলাকার পানি নিষ্কাশনের প্রধান এই খাল দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ টায়ার মার্কেট, গার্মেন্টস সহ ছোট বড় শিল্প কারখানা। এতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি আবাসিক এলাকার পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা দিয়ে প্রবাহিত ডিএনডি খাল। স্থানীয় অসাধু ব্যবসায়ীরা খালের জায়গা দখল করে মাদানীনগর টায়ার মার্কেট থেকে সাইনবোর্ড পর্যন্ত গড়ে তুলেছে বিভিন্ন অবৈধ দোকানপাট আর কলকারখানা। এতে খালের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কলকারখানার বিষাক্ত পানিতে বাড়ছে মশার উপদ্রব আর রোগবালাই। দুর্ভোগ বাড়লেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ বাসিন্দারা। নারায়ণগঞ্জ ডেমরা নারায়ণগঞ্জের পানি সব এই খাল দিয়া নিষ্কাশন হয়। বর্ষা আসার আগেই এই জায়গা সব ভরাট হয়ে যায়। তা আমরা চাই এই সব সড়ক জনপদের এই জায়গাগুলা খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। বৃষ্টিপাত হলে আমরা তখন পানির তলে পড়ে থাকি, ঘরের ভিতরে পানি শুনতে ঢুকে, এই এলাকার সবাই পানির তলে পড়ে থাকে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই খালগুলা যাতে পুনরায় উদ্ধার করে পানি চলাচলের ব্যবস্থা করা হয়। খালগুলার যদি জীবন ফিরিয়ে দেওয়া যায়, আমরা এলাকাবাসী অ্যাটলিস্ট আমরা মশার উৎপাত থেকে আমরা বাঁচবো। এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, অথচ তার অফিসের পাশেই গড়ে উঠেছে অবৈধ সব স্থাপনা। দখলদারদের শাস্তির আওতায় আনতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা দেখতে চান ভুক্তভোগীরা। দ্রুত খাল দখলমুক্ত করে জনভোগান্তি নিরসনের আহ্বান তাদের। আব্দুল হামিদ, RTV। সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে 475 প্রজাতির সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা শুরু হয়, যা চলবে 11 জুন পর্যন্ত। এদিকে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা দেয়ায় খুশি বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কুয়াকাটার মৎস্যজীবীরা। তবে সহায়তার চাল না পাওয়ার অভিযোগ করেছেন তারা। আর নিষেধাজ্ঞা মানাতে কঠোর অবস্থানের কথা জানায় মৎস্য বিভাগ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, নিষেধাজ্ঞা নিয়ে জেলেরা কি বলছেন এবং সরকারের সহায়তায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমানায় মাছের প্রজনন বৃদ্ধি এবং উৎপাদনের লক্ষ্যে কিন্তু সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেটি আজকে থেকে শুরু হয়েছে এবং আগামী 11 জুন পর্যন্ত, অর্থাৎ 11 জুন মধ্যরাত পর্যন্ত কিন্তু এই নিষেধাজ্ঞা চলমান থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু আসলে সমুদ্রে কোনো ট্রলার মাছ ধরতে যাবে না।
এমনটাই আসলে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ট্রলার মালিক এবং আড়তদার সমিতির ব্যবসায়ীরা তারা রয়েছেন, তারা বলছেন যে আসলে তারা সরকারের এই নিষেধাজ্ঞা পালন করবেন। ইতিমধ্যে কিন্তু আসলে এই মাছ ধরা ট্রলার গুলো আমার এই পিছনে খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করে রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘাটে কিন্তু, অর্থাৎ উপকূলের বিভিন্ন ঘাটে কিন্তু ট্রলার গুলো নোঙর করা হয়েছে। এখন আমি সকাল থেকে ঘুরে দেখেছি যে এই এখানকার যে মৎস্য সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু মৎস্য আড়ত ধুয়ে পুছে পরিষ্কার করছেন। অর্থাৎ এবং জেলেরা রয়েছেন আসলে তাদের যে ছিঁড়ে জাল রয়েছে সেই জাল মেরামত করবেন। এবং এই অবরোধকালীন সময় কিন্তু তারা তাদের ট্রলার কিন্তু ডগ ইয়ারকে উঠিয়ে তারা মেরামত করবেন। অর্থাৎ বলা যায় যে এই অবরোধ শেষ হওয়ার পরে সমুদ্রে মাছ ধরতে তারা যে যাবেন তার সমস্ত প্রস্তুতি তারা কিন্তু ঠিক করে রাখবেন। আমি কয়েকজন জেলের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে আসলে তারা এই যে টুকটাক যে তাদের যে কাজ আছে সেই কাজ তারা সম্পন্ন করে কিন্তু তারা আরো স্বাস্থ্যের যে ছোটখাটো সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা আসলে ডাক্তারের কাছে যাবেন এবং তারা আসলে দীর্ঘদিন তারা ব্যস্ততা থাকেন সময় দেবেন। তো সর্বশেষ বলা যায় যে এই অবরোধ এখন পর্যন্ত জেলেদের তরফ থেকে আসলে শান্তিপূর্ণভাবে তারা আসলে পালন করার প্রস্তুত রয়েছেন। তবে যদি প্রশাসনের নজরদারি কম থাকে সেক্ষেত্রে আসলে এই জেলেরা আবার সমুদ্রে যেতে পারেন এমনটা আশঙ্কা রয়েছে। তো উপজেলা মৎস্য প্রশাসন তরফ থেকে বলা হচ্ছে তারা আসলে যথার্থ নজরদারি রাখবেন। আচ্ছা দি, এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভিভিআইপি প্রটোকল উল্লেখযোগ্য হারে হ্রাস করায় ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। সাধারণ চলাচলের কারণে রাস্তা বন্ধ না হওয়ায় সচল থাকছে ট্রাফিক সিগন্যাল, ফলে যাতায়াতের সময় ও যানজট কমেছে। ভিভিআইপিদের ট্রাফিক নিয়ম মানার প্রবণতা দেখে সাধারণ মানুষও ট্রাফিক আইন ও সিগন্যাল মানতে উৎসাহিত হচ্ছে। ঢাকার রাস্তায় গড় গতি 4.5 কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে 5.3 কিলোমিটার হয়েছে। এই উদ্যোগের ফলে রাষ্ট্রীয় খরচ কমার পাশাপাশি প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জিত হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্দামান সাগরে 250 যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে অনেক রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায়, মঙ্গলবার বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে মালয়েশিয়াগামী নৌযানটি ডুবে যায়। বাংলাদেশ কোস্টগার্ড 9 জনকে জীবিত উদ্ধার করেছে, যাদের মধ্যে 6 জনই সন্দেহভাজন পাচারকারী। উদ্ধারকৃতরা জানান, মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকারীরা তাদের নৌকায় তুলেছিল। দুর্ঘটনার পর তারা প্রায় 36 ঘন্টা সাগরে ভেসেছিলেন এবং নৌকা ডুবির আগেই শ্বাসকষ্টে অনেকের মৃত্যু হয়েছে। দীর্ঘস্থায়ী এই শরণার্থী সংকটের টেকসই সমাধান না হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা বারবার ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 22 জন শ্রমিক কর্মচারী। ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, ছত্তিশগড় রাজ্যের সিংহিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। অন্যদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।